প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন ও যুক্তি চর্চা এপিসোড ৪ পর্বে। আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা মূলত আমাদের জীবন ও যুক্তির চর্চা আলোচনাটিকে সাজিয়ে থাকি। তো আজকে আমরা মূলত আলোচনা করব সামাজিক উন্নয়ন ও বিতর্ক চর্চা। তো এই সামাজিক উন্নয়ন এবং বিতর্ক চর্চা বা যুক্তির চর্চা এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন আহ, যুক্তরাষ্ট্রের স্টিফেন এফ অস্টিন স্টেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি সিনেট মেম্বার এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিবেটিং ক্লাব ঢাকা ইউনিভার্সিটি আহ, এর ফাউন্ডার প্রেসিডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি ডক্টর মোস্তাফিজুর রহমান খান। ডক্টর মোস্তাফিজুর রহমান খান, আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জীবন ও যুক্তির চর্চা অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই আপনাকেও ভালো ধন্যবাদ আছেন। জনাব মাসুদ বিল্লাহ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে আমাদের জীবনে সমাজের ভূমিকা অন্য যে কোনো নিয়ামকের থেকে অনেক অনেক বেশি। মানুষ একটা দীর্ঘ সময় পাড়ি দিয়েছে, অনেক অনেক অবদান রেখেছে যে সামাজিক উন্নয়ন, তার নিজের পরিবেশকে উন্নয়ন করার জন্য। তো আমরা আসলে এই সামাজিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি এবং এর মূল দিকসমূহ আসলে কি কি? এই বিষয়টি নিয়ে যদি আপনি আমাদেরকে একটু ধারণা দিতেন। ডক্টর মোস্তাফিজুর রহমান খান। মাসুদ বিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনার জন্য। খুবই সুন্দর একটি বিষয়। আহ, জার্মান ভাষায় দুটি শব্দ আছে, গেমেনশাফট এবং গেজেলশাফট। এই দুটোর ইংরেজি করলে দাঁড়ায় এরকম যে কমিউনিটি এবং সোসাইটি। কমিউনিটি এবং সোসাইটি আমরা অনেক ক্ষেত্রে একই রকম আহ, ভাষায় হয়তো অনুবাদ করি, কিন্তু বিষয়টা একটু পার্থক্য আছে। যেমন ধরুন, গ্রামে যখন আমরা বাস করি, গ্রামে যারা থাকি, একটা গ্রামের একজন মানুষকে গ্রামের সবাই চিনে, এটা হলো কমিউনিটি। কিন্তু শহরে আমরা যারা থাকি, দেখা গেল যে যারা তিনতলায় থাকে, চারতলার লোক হয়তো তাদেরকে চিনে না, আমরা যারা শহরে থাকি। এটা হলো গিয়ে সোসাইটি। এখন সমাজ বা সামাজিক উন্নয়ন যখন আমরা বলি, আমরা কমিউনিটি বা সোসাইটি যেটাই বলি, আমরা সামগ্রিক উন্নয়নটাকে বুঝি। এবং সামরিক উন্নয়নটা কি? এটা একটা অবস্থা বা অগ্রগতি। এখন প্রশ্ন হচ্ছে যে অগ্রগতিটাকে মাপা যায় কিনা। অবশ্যই মাপা যায়। আহ, এটার বিভিন্ন দিক যেগুলো আছে সেগুলো দিয়ে মাপা যায়। এখন আমরা এটা হতে পারে জীবন মান, কোয়ালিটি অফ লাইফ, হতে পারে আমাদের যে সুযোগ সুবিধা আছে, আমাদের যে সম্পদ বা রিসোর্সেস আছে, এগুলো দিয়ে, এগুলোর কম বেশি দিয়ে আমরা মাপতে পারি। এটা হতে পারে ধরুন শিক্ষা এবং দক্ষতার উন্নয়নের দিক থেকে আমাদের শিক্ষার হার বেড়েছে কিনা, আমাদের স্বাস্থ্যসেবার মাত্রা বা স্বাস্থ্যসেবা গ্রহণের হার বেড়েছে কিনা। এটা হইতে পারে আমাদের সুশাসন এবং মানবাধিকার। আমার এক একটা কালচার অনুযায়ী আমাদের সংস্কৃতিতে আমরা সেটা মনে করি কিনা, মনে যে আমাদের সামাজিক উন্নয়নের জন্য সুশাসন এবং মানবাধিকারের চর্চা বেড়েছে, আমাদের টেকসই উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের প্রতি আমাদের সচেতনতা বেড়েছে, আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়নের যে সূচকগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্রতা বলেন, দরিদ্রতা বলেন, সবকিছুতে। অর্থাৎ সামাজিক উন্নয়ন বলতে আমরা যখন বুঝবো যে আমাদের কোয়ালিটি অফ লাইফ বা স্ট্যান্ডার্ড অফ লিভিং বা আমাদের যে অপরচুনিটি, সুযোগ সুবিধা বা আমাদের রিসোর্সেস যেগুলো আছে সেগুলো আমরা বুঝবো যে সামাজিক উন্নয়ন। এখন সামাজিক উন্নয়ন এটা অবশ্যই একটা হোলিস্টিক অ্যাপ্রোচ বা সামগ্রিক একটা বিষয়। এটা শুধু এরকম না যে কারো টাকা পয়সা বেশি থাকলে তার উন্নয়ন হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখবো যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আর্থিক অবস্থা ভালো, তাদের অর্থনৈতিক উন্নয়ন বেশি। কিন্তু মানব উন্নয়ন শুধু অর্থনৈতিক উন্নয়ন না, সেটা শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, অর্থনীতি, রাজনৈতিক চর্চা, সহনশীলতা, মানবাধিকার, সুশাসন, সবগুলোর একটা সামগ্রিক অ্যাপ্রোচকে আমরা সামাজিক উন্নয়ন বলতেছি। অর্থাৎ যখন আমরা মনে করবো যে আমরা আমাদের সংস্কৃতি অনুযায়ী আমরা সামনের দিকে এগোচ্ছি, সেটাকে আমরা সামাজিক উন্নয়ন বলতেছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবং এই এই জায়গাটিতে তো আসলে সামাজিক উন্নয়নের সঙ্গে সামাজিক নিরাপত্তাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে সামাজিক নিরাপত্তাটা, নিঃসন্দেহে সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে ওই সমাজের মানুষগুলোও কিন্তু তুলনামূলকভাবে বেশি নিরাপদ অনুভব করবে তার আগের
উন্নয়নের আগের পর্যায় থেকে। এখন আমরা 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 তো মূলত যেহেতু বিতার্কিক হিসেবে আমাদের একটা সবসময় আ চিন্তা থাকে যে বিতর্ক চর্চাটা, এই বিতর্ক চর্চাটা আসলে কিভাবে এই সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় আপনার কাছে? জি, ধন্যবাদ। আমি এখানে একটু ২ টা বিষয়টা দিক থেকে সামাজিক নিরাপত্তা শব্দটাকে একটু বলতে চাই। তারপরে আমরা বিতর্ক চর্চার দিকে আসতে চাই। তো সামাজিক নিরাপত্তার যে বিষয়টা বললেন যে ল অ্যান্ড অর্ডার এর দিক থেকে মানুষ যখন নিরাপদ বোধ করবে সোশ্যাল সামাজিক নিরাপত্তা সেটা একটা। আরেকটা হলো যে মানুষ যখন এই দরিদ্রতার দিক থেকে, সম্পদের দিক থেকে, রিসোর্স এর দিক থেকে যখন সে সোশ্যাল সেফটি নেট এর আওতায় আসবে, অর্থাৎ সে যখন আমরা তো প্রত্যেকটা রাষ্ট্রকেই ওয়েলফেয়ার স্টেট বলি। ওয়েলফেয়ার স্টেট গুলো যখন তাদের পোর, ভালনারেবল, ডিসঅ্যাডভান্টেজড, হার্ড টু রিচ এই ধরনের জনগোষ্ঠীর দায়িত্ব নিবে, তখনও কিন্তু সমাজ সামাজিক নিরাপত্তা বোধ করবে। আপনি দেখবেন যে কোভিড এর সময় আমরা কোভিড থেকে যে লেসনটা নিয়েছি, নো ওয়ান ইজ সেফ আনটিল এভরিওয়ান ইজ সেফ। সেফ দুটো দিক থেকে, একটা হলো গিয়ে অর্থনৈতিক বঞ্চনার দিক থেকে, আরেকটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের দিক থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে বিতর্ক আমাদের এই সামাজিক উন্নয়নকে কিভাবে নিশ্চিত করতে পারে, ত্বরান্বিত করতে পারে, আমাদেরকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারে। যেটা বললাম যে শুরুর দিকে সুশাসন, মানবাধিকার, শিক্ষা, সচেতনতা, দরিদ্রতা থেকে মুক্তি, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, নেটওয়ার্কিং, বিতর্ক চর্চার মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে সচেতন হই, এবং শুধু সচেতন হই না, সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য কর্মপন্থা ঠিক করি। এখন ধরুন আমাদের দেশে যারা পলিসি মেকাররা আছেন, তারা যখন একটা বিতর্কের মাধ্যমে নীতি নির্ধারণ বা কর্ম পরিকল্পনা করেন, কোনটা আমাদের প্রায়োরিটি, আমাদের তো অনেক কিছুই করতে হবে, কিন্তু আমাদের বাজেট সীমিত, প্রায়োরিটি অনুযায়ী সেটা বিতর্কের মধ্য দিয়ে হতে হবে। সেইটা একটা দিক। আরেকটা হলো যে আমরা যখন দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারবো, তখন কিন্তু আপনি দেখবেন যে আমাদের যখন আহ, উম, জনসংখ্যা যখন জনসম্পদে পরিণত হবে, তখন এমনিতেই আমাদের অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে। এমনকি রাজনৈতিক উন্নয়ন, সুশাসন, মানবাধিকার, দক্ষতা, সেগুলো। এখন বিতর্ক চর্চা সেই জায়গাতে আমাদেরকে দেখিয়ে দেয় যে এখন কি করতে হবে। প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব, হোয়াট। তারপরে প্রশ্ন হচ্ছে যে সো হোয়াট, তাতে কি। তারপর প্রশ্ন হচ্ছে নাও হোয়াট। বিতর্ক যখন আমরা করি, বিতর্ক চর্চার মাধ্যমে আমরা ওই শেষ স্টেজে যাই, নাও হোয়াট, আমাদের এখন কি করতে হবে, আমাদের পলিসি মেকারদের প্রায়োরিটি কি, অগ্রাধিকার কি, সেগুলো। এই কারণে আমি মনে করি যে দরিদ্রতা বা দারিদ্র্য বৈষম্য করার জন্য, হ্রাস করার জন্য, আমাদের ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য, আমাদের কমিউনিটি এবং সোসাইটি যেটা বললাম সেগুলোকে শক্তিশালী করার জন্য, সামাজিক সংহতি, নেটওয়ার্কিং, কমিউনিকেশন এগুলো নিশ্চিত করার জন্য আমাদের বিতর্ক করা দরকার। বিতর্ক এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং এই জায়গাটায় আপনি কি মনে করেন যে আ একটা সমাজের ভিতরে একজন বিতার্কিক তিনি কি এই বিতর্ক চর্চাটা যখন একটি নির্দিষ্ট সময়ের ভিতরে তিনি করলেন বা তিনি আসলে বিতর্কটা শিখলেন, তাহলে কি সমাজের অন্য মানুষের থেকে তার ভিতরে একটা দৃশ্যমান পরিবর্তন, বিশেষ করে তার চিন্তা করার যেই প্যাটার্নটা, হ্যাঁ? চিন্তা করার প্যাটার্নে একটা হয়তো পরিবর্তন আসবে বা তার যে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, ক্রিটিক্যাল থিংকিং করার অ্যাবিলিটি এগুলো সমাজের অন্যান্য মানুষের থেকে তাকে একটা আ উন্নততর অবস্থায় নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আরকি। জি, তো অবশ্যই। এখন আহ, এক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে আমার আরেকটি জিনিস যে এই যে সামাজিক উন্নয়ন প্রক্রিয়া যেটা রয়েছে এই আ সামাজিক উন্নয়ন প্রক্রিয়াটা ত্বরান্বিত করার জন্য বিতর্ক করার গুরুত্বটা আসলে কতটুকু? জি, ধন্যবাদ। আমি মনে করি একজন বিতার্কিক অন্য জনের থেকে, যিনি বিতর্ক চর্চা করেন না তার থেকে একটু আলাদা। আলাদা এই কারণে যে বিতর্কিক শুধু সমস্যার স্বরূপটাই উন্মোচন করেন না, বরং সমস্যাটা সমাধান করার জন্যও দিক নির্দেশনা দিয়ে থাকেন। সেটা হলো পার্থক্য। আমরা বলি যে আমরা আরেকজনের সাথে যোগাযোগ করি, তার মতামতটা শুনি, তার মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা উভয়ই একটা যুক্তিসঙ্গত মতামত গ্রহণ করি এবং শেষ পর্যন্ত আমরা সেই সমস্যা বা ইস্যুটাকে সমাধান করার জন্য এগিয়ে যাই। এখন সামাজিক উন্নয়নের জন্য বিতর্ক কিভাবে কাজ করতে পারে, এটা অবশ্যই করতে পারে বা করে।
এই কারণেই আমরা বিতার্কিক সমৃদ্ধ সমাজ চাই, সমাজের মধ্যে আলোচনা চাই, বিতর্ক চাই আহ সব জায়গায়। এখন ধরুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যদি বিতর্ক চর্চা করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হতে পারে। এর মাধ্যমে আপনি দেখবেন যে সৃজনশীল প্রশ্নপত্রের যে প্রণয়ন, আমাদের শিক্ষার্থীদের ইন্টেলেকচুয়াল এবিলিটি বৃদ্ধি পাবে। আপনি যেটা বললেন যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, অ্যানালিটিক্যাল এবিলিটি, লজিক্যাল থিঙ্কিং, এগুলো অর্থাৎ বিতার্কিক সমস্যা কিন্তু, নিয়ে একটা সামগ্রিক চিন্তা করার বিষয়টা হয়তো জি, তাদের বিতার্কিক থাকতে পারে। কিন্তু একজন দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হচ্ছে। আমরা তো ক্যাপিটাল বলতে শুধু ফাইনান্সিয়াল ক্যাপিটাল বুঝি না, আমরা সোশ্যাল ক্যাপিটাল বুঝি, যোগাযোগ, নেটওয়ার্কিং মানুষের সাথে। ওই যে বললাম যে কমিউনিটির যে আইডিয়াটা, আমি যখন আরেকজনকে চিনবো, আমি অবশ্যই তার সাথে ভালো ব্যবহার না করে পারবো না, তাই না? একটা গ্রামে আমি যখন কাউকে চিনি, চিনলেও তো তাকে আর কটু কথা বলতে পারি না। কিন্তু আমি যখন কাউকে না চিনি, তখন তার সম্বন্ধে হয়তো জানি না, তার সম্বন্ধে হয়তো যে কোনো মন্তব্যই আমি করতে পারি। আবার ধরেন ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, যেটা বিতর্কের মাধ্যমে আমরা মনে করি যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে আমরা সেটা আমাদেরকে সমৃদ্ধ করে, সেটার জন্য আমরা করতে পারি। বিতর্ক আমাদের সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে। আমরা মনে করি যে সমাজটা হচ্ছে একটা বিল্ডিং, যদি বলি ঘর বা কাঠামো বা স্ট্রাকচার, আমাদের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি বিতার্কিক, প্রত্যেকটি পরিবার, যেটাই বলি না কেন, আমরা হচ্ছে বিল্ডিং ব্লক। কাজেই একজন ব্যক্তি যখন সমৃদ্ধ হবে, তখন সমাজটা সমৃদ্ধ হবে। আমরা এটাকে সিস্টেম বলি, যে একটা সমাজে 5টা সিস্টেম থাকে। সোসাইটি বা কমিউনিটি সর্বশেষ সিস্টেম। প্রথম সিস্টেম হলো ইন্ডিভিজুয়াল সিস্টেম, তারপরে হলো যে ফ্যামিলি সিস্টেম, তারপরে হলো গ্রুপ সিস্টেম, তারপরে হলো অর্গানাইজেশন সিস্টেম, তারপরে হলো কমিউনিটি বা সোসাইটি। অর্থাৎ এই যে সিস্টেমগুলো যদি ভালো কাজ করে, তাহলে কিন্তু দেখবেন যে সমাজটা ভালো কাজ করছে। যেমন ধরুন, খুব সিম্পল একটা উদাহরণ দিই। একটা পরিবারে একজন মানুষ যদি তার রোল বা পারফরমেন্স ভালো না করে, কেউ যদি ড্রাগ এডিক্ট হয়, কারো যদি অসুস্থতা থাকে, পুরো পরিবার কিন্তু অস্বস্তিতে থাকে। ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে যখন আমরা প্রত্যেকটা মানুষকে সমৃদ্ধ করতে পারবো বিতর্কের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, তাহলে কিন্তু পুরো সমাজটাকে আমরা সমৃদ্ধ করছি, সামাজিক উন্নয়নটা ত্বরান্বিত করছি। তাহলে এই কারণেই আমরা বলি যে বিতর্ক এই প্ল্যাটফর্মটা তৈরি করে। বিতর্ক আমাদের অপরচুনিটি করে দেয় আরেকজনের সাথে যোগাযোগের, সোশ্যাল ক্যাপিটাল, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, ফিনান্সিয়াল ক্যাপিটাল, আমাদের পরিবেশগত উন্নয়নের জন্য সচেতনতা, সবকিছু, ইনক্লুশন। হুম, থ্যাংক ইউ। এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন যে আমাদের সামাজিক পুঁজি যেটা সোশ্যাল ক্যাপিটাল, যে সমাজের সঙ্গে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্ক, তাদের ভিতরে যে একটা বন্ধন তৈরি হওয়া, এবং এই বন্ধনই তো মূলত বিভিন্ন ধরনের যে আপনি সমাজের ভিতরে ড্রাগ অ্যাডিক্টেড এর বিষয়টি আপনি প্রসঙ্গটি এনেছেন। অনেক কিশোর অপরাধের বিষয় আমরা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিশোর গ্যাং এর একটা সামাজিক সমস্যা। হ্যাঁ? এটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু আমাদের এখানে কিন্তু এটা একটা সমস্যা হিসেবে আছে। আর বিশেষ করে মাদকের যে সমস্যাটা সেটি তো আমাদের সমাজ জীবনকে শুধুমাত্র যে আপনার পরিবারের মানুষ এটির কারণে উদ্বিগ্ন থাকছেন তাই নয়। তার যে আত্মীয়স্বজন আছে, প্রতিবেশী আছে, বন্ধুরা আছে, সবাই মিলে কিন্তু এক ধরনের উদ্বিগ্নতার ভিতর দিয়েই কিন্তু যায়, যে মানুষটি মাদকাসক্ত থাকে। এবং আমরা এই যে বিতর্কের চর্চাটা বেশি করে যদি ধারাবাহিকভাবে বিতর্ক চর্চা চলমান রাখা যায়, তাহলে আপনি মনে করছেন যে এই ধরনের সামাজিক সমস্যাগুলো আস্তে একটা নিয়ন্ত্রণে আসার। তো এখন ডক্টর খান, আমরা একটা জিনিস যেটা দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি দেখি, আপনি হয়তো আ যেহেতু এই মুহূর্তে আপনি আ দেশের বাইরে ইউএসএ তে আছেন, ইউএস এর প্রেক্ষাপটটা আপনি বলতে পারবেন। যে আমরা আমাদের বাংলাদেশের সমাজ কাঠামোতে দেখি যে কলেজ বা স্কুল পর্যায়ে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে, হ্যাঁ? একটা বিতর্কের দিকে যারা আসে বা বিতর্ক চর্চা করে, খুবই অল্প সংখ্যক আ ছাত্ররা এই বিতর্ক চর্চাটিকে, অনেকের ভিতরেই একটা এক ধরনের মানসিকতা কাজ করে যে হয়তোবা বিতর্কে আসলে এখানে অনেক কিছু পড়তে হয়। হ্যাঁ? অনেক মানুষের সঙ্গে ইন্টারেকশন করতে হয়। বা এই, এই জায়গাটা থেকে কেউ হয়তো বিতর্ক করতে ওরকমভাবে আসে না। বা আমাদের অনেক স্কুল কলেজেও ধারাবাহিকভাবে বিতর্ক করার জন্য যেটা আ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ক্লাব আছে, বিতর্ক ক্লাব আছে। ক্লাবের মাধ্যমে তারা ধারাবাহিক চর্চা করে। কিন্তু অন্যান্য স্কুল কলেজগুলো বাংলাদেশের সেখানে উম
নিয়মিত কার্যক্রমটা নেই। আর এর সঙ্গে আমি আরেকটি বিষয় আপনার আ আ দৃষ্টিতে আনার চেষ্টা করব। সেটা হচ্ছে যে সামাজিক পরিমণ্ডলে যারা সমাজের মানুষ রয়েছে, তো এই মানুষগুলো তো আসলে কোনো প্রতিষ্ঠানের ভিতরে নেই। তো এই সমাজের সাধারণ মানুষগুলো, হ্যাঁ? বিতর্ক চর্চার যে প্ল্যাটফর্ম বা কিভাবে তারা বিতর্ক চর্চার এই আ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে ইনক্লুড করতে পারবে? বা মার্কিন যুক্তরাষ্ট্রে কি এরকমের সামাজিক মানুষগুলো কিভাবে কি এরকম বিতর্কের চর্চার কোনো আ প্র্যাকটিস আছে কিনা? আপনার ভাবনাগুলো যদি বলতেন আমাদের। জি, ধন্যবাদ। বিষয়টা হলো যে এটা ঠিক যে আমাদের বিতর্ক চর্চার যে সংস্কৃতি সেটা আসলে ওভাবে গড়ে উঠে নাই। এবং বিতর্ক চর্চা বলতে আমরা শুধুমাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কয়েকটি ছোট, ছোট ক্লাব বা সংগঠন বা সংঘের মাধ্যমে যে তর্ক-বিতর্কের চর্চা, পক্ষ-বিপক্ষে বলার যে সংস্কৃতি সেটিকেই বুঝে থাকি খুব ছোট অর্থে। কিন্তু বিতর্ক যে আমরা প্রতিনিয়ত করছি, সেই রূপগুলোকে আমরা আসলে ওই সংস্কৃতিটা দিতে পারিনি। যেমন সংসদে যখন আমরা কথা বলি সেটা বিতর্ক। পার্লামেন্টারি বিতর্ক পলিসি মেকারদের মধ্যে। কিংবা গ্রামের অ্যা কোনো একটা দোকানের চায়ের আড্ডায় যে আমরা কথাগুলো বলি সেগুলো। কিংবা স্থানীয় সরকার, আ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সেখানে যে মেম্বার চেয়ারম্যানদের সাথে যে স্থানীয় মানুষের সাথে যোগাযোগ, সেগুলো নিয়ে আমরা আসলে খুব বেশি অর্থাৎ জনমত গঠনে আমাদের আসলে আরো বেশি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ আমরা যদি হই, তাহলে আমরা মনে করি যে সেই বিতর্ক চর্চাগুলো হতে পারে। আমরা যখন কোনো মতামত নেই, পলিসি প্রণয়ন করি, পলিসি বা নীতি বা আইন, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আমাদের সংস্কৃতিতে উপর থেকে অনেকটা চাপিয়ে দেওয়ার মতো হয়। কিন্তু গ্রাসরুট লেভেলের মতামত নিয়ে যে আমরা জনমত গঠন করব, সেইটা খুব কম হয়। আমরা মনে করি যে আমাদের তো রিপ্রেজেন্টেটিভরা সংসদে আছেন। কাজেই তারা যে আইনটা প্রণয়ন করলো সেটাই জনগণের। কিন্তু বেশিরভাগ ইস্যুতে আমাদের আসলে জনমতটা দরকার যে আমাদের সাধারণ মানুষ কি চাচ্ছে, তাই না? আমরা এই জিনিসগুলো দেখি না। আমরা দেখি না যে স্থানীয় সরকার খুব বেশি কার্যকর ভূমিকা পালন করছে। স্থানীয় সরকারে আমরা দেখি যে ৫ বছর পর, পর নির্বাচন হচ্ছে। ভোটের সংস্কৃতি। সেটা অবশ্যই ভালো ভোটের সংস্কৃতি আমরা চাই। কিন্তু দেখা যায় যে সেই সংস্কৃতিটা আমরা আসলে খুব সুন্দরভাবে সুস্থভাবে করতে পারি না। এখনো আপনি শুনবেন বা দেখবেন যে ১ কাপ চা খাওয়ালেও পরেও মানুষ ভোট দিয়ে দিচ্ছে। এরকম কিছু বিষয় থাকে কিছু, কিছু ক্ষেত্রে বা মানে ভোটের সংস্কৃতি আসলে খুব স্বচ্ছ আমরা করতে পারিনি। সেখানে আমাদের এই বিতর্কের চর্চাটা খুব ভালো হয় নাই। যে কারণে আমরা ওই যে মিটিং গুলো টাউন হল মিটিং বলে এই দেশে। আপনি যুক্তরাষ্ট্রের কথা বললেন। যে কোন একটা ইস্যুতে আমরা যখন কথা বলি স্টেক হোল্ডারদের নিয়ে টাউন হল মিটিং। সেই টাউন হল মিটিং বা ইউনিয়ন পরিষদের মিটিং, গ্রামের যে সালিশ দরবারের মিটিং, সেই জিনিসগুলো আমরা খুব স্বচ্ছ করতে পারিনি। কি কারণে করতে পারিনি? এটা হইতে পারে আমাদের অনেক সমস্যা আছে। দুর্নীতি থেকে শুরু করে দরিদ্রতা নানান রকম। কিন্তু এই সংস্কৃতিটা আমাদের গড়ে তুলতে হবে। মানে সুস্থ সংস্কৃতির চর্চাটা বা ওই যে যুক্তির চর্চাটা, বিতর্কের চর্চাটা আমাদের গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমাদের শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সুশাসন এবং মানবাধিকার নিশ্চিত। সেটা কিন্তু ডিবেটের বড় একটা বিতর্কের বড় একটা জায়গা। আমাদের বিতর্কের যে রিসোর্সেস গুলো আছে, সেগুলোর availability প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। আপনি দেখবেন যে আমরা বিতর্কের চর্চার কথা বলি, বিতর্কের আসলে বইপত্র খুব কম। কিংবা বিতর্ক বা বিশ্লেষণধর্মী লেখা খুব কম। আপনি পত্রিকায় দেখবেন যারা লিখছে শুরু করলো এক জায়গা থেকে আর শেষ করলো আরেক জায়গায়। সেখানে কোনো এভিডেন্স নাই, কোনো স্টাডি নাই। আমি সবগুলোর কথা বলছি না। অনেকগুলোতেই বসে আছে, অনেক ভালো লেখক আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ওই যে বললাম যে হোয়াট, সো হোয়াট, নাও হোয়াট? আমাদের তো একটা দিক নির্দেশনা থাকতে হবে যে কি করা উচিত এবং সেটার একটা পেছনে লক্ষ্যের এভিডেন্স দিকেই যেতে থাকতে হবে। হবে আমরা আরকি বলি যে সুনির্দিষ্ট এভিডেন্স লক্ষ্য। বেসড প্র্যাকটিস। সেইটা হুম, আমাদের আসলে খুব কম। সেটার আমরা চর্চা করতে পারি। তাহলে আমাদের সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে। আর যে বিষয়টা বলব যে সামাজিক নেটওয়ার্কিং, যোগাযোগ। যোগাযোগটাই তো আসলে বিতর্ক। আমি যখন আপনার সাথে কথা বলতেছি, আপনার মতামতটা শুনছি, আমি আমার মতামতটা দিচ্ছি। এবং আমরা বলি যে আমি ২ টা দিক থেকে কথা বলি। একটা হলো আমি নিজে কতটুকু জানি, নিজে কি মনে করি সেইটা আমি বলি। আরেকটা হলো আপনি আমার কাছ থেকে কি শুনতে চাচ্ছেন?
কোন জিনিসটা আপনার ভালো লাগছে, কোন জিনিসটা আপনার ভালো লাগছে না। হুম, সেইটাকে হুম, খেয়াল করে আমি কথা বলি। আমি আমাকেও রিপ্রেজেন্ট করি, আবার আপনার কালচারটাকেও বা আপনাকেও, আপনার চিন্তা ভাবনাকেও, আপনার পছন্দ অপছন্দকেও আমি রেসপেক্ট করে কথা বলি। কাজেই যোগাযোগটা হতে হবে, কথা হতে হবে। এবং হুম, যত বেশি নির্বাচন হবে তত ভালো। মানুষ নির্বাচিত প্রতিনিধিরা তাদের জনগণের কাছে যাবে। যত বেশি যোগাযোগ থাকবে, স্কুল কলেজে যত বেশি বিতর্ক হবে, মানুষ তত বেশি সচেতন হবে। একটা সামাজিক সমস্যা নিয়ে যত বেশি লেখালেখি হবে, তত বেশি মানুষ সচেতন হবে। এখন দেখবেন যে খুব অনেক বেশি ভালো কাজ হচ্ছে। হুম, হুম। হচ্ছে না তা না, প্রচুর ভালো কাজ হচ্ছে, সেগুলোকেও আমাদের আহ, উৎসাহ দিতে হবে। পত্রপত্রিকায় যে লেখাগুলো প্রতিদিন দেখবেন যে বেশিরভাগ খবরই আসলে নেগেটিভ। পাশাপাশি আমরা কিছু খবর পজিটিভও দেখতে চাই, হুম, যাতে মানুষ তা তো উৎসাহিত হয়। অবশ্যই। এটি এটি না হলে তো মানুষ আসলে মানে পজিটিভ কাজ করার ক্ষেত্রে যে উৎসাহটা, হ্যাঁ? এবং অনুমোদন তো মানুষকে ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করে। তো জি, ডক্টর খান আমার আমরা শেষ কথাটা হলো যে হ্যাঁ, আমাদের শেষ আসলে এই কথাটা যে সামাজিক সচেতনতা, এইটা বৃদ্ধি করতে হবে এই বিতর্কের জন্য, যে আমাদের আসলে কথা বলতে হবে, আলোচনা টেবিলে কথা বলতে হবে। আমাদের মতের পার্থক্য থাকবে, অমত থাকবে, আবার মতানৈক্য থাকবে, ঐকমত্য থাকবে। এর মাধ্যমেই আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ মোস্তাফিজ খান। আমরাও আশা করি যে আমরা আমাদের এই সামাজিক উন্নয়নটি মানুষে যে প্রসারিত মন নিয়ে যুক্তির চর্চা হবে এবং সেই যুক্তির চর্চার হাত ধরে সামনের দিকে আমরা নিশ্চয়ই আলো দেখতে পাবো এবং আমাদের যে সামাজিক যে বিকাশ, সেই বিকাশটি আরো উন্নততর হবে। মানুষের জন্য কল্যাণকর হবে, মানুষ এগিয়ে যাবে। বিতর্ক চর্চা প্রতিটি সময় মানুষের সঙ্গেই থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাফিজুর রহমান খান। আমরা আজকের এপিসোড এখানেই শেষ করছি। আমরা ভবিষ্যতে আবারও পরবর্তী এপিসোডে আপনার আলোচনা আমরা শুনবো। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।